প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত। বাংলাদেশকে চাপে ফেলতে পুশিং করছে না ভারত, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব, শিগগিরই এর সমাধান হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। উভয় পক্ষের শুনানি 16 জুন। পাল্টাপাল্টে হামলা বন্ধের ঘোষণা ইরান ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প। এবং মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। হয়েছে সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করার লক্ষ্যে আগামী বাজেট থেকেই বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, তিস্তায় পানির রিজার্ভার সহ নতুন ব্যারেজ নির্মাণে এই বছরের মধ্যেই প্রকল্প চূড়ান্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে ব্যক্তির রাজনৈতিক পরিচয় কোনো বাধা হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে পুশিং করছে না ভারত, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব। শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদুর রহমান। ভারতের পুশিং বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। দারিদ্র্য কমানো, বৈষম্য হ্রাস আর প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। এই খাতে মোট বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 28,000 কোটি টাকা বেশি। শুধু বরাদ্দ বাড়ানোই নয়, বাড়ছে উপকারভোগীর সংখ্যা, বাড়ছে ভাতার পরিমাণ, আর যুক্ত হচ্ছে একাধিক নতুন কর্মসূচি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুল উপকারভোগী নির্বাচন, তথ্য ভাণ্ডারের দুর্বলতা এবং সমন্বয়হীনতা দীর্ঘদিন ধরেই সামাজিক নিরাপত্তা খাতের বড় চ্যালেঞ্জ। নতুন ব্যবস্থাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে যাবে সরকারি সহায়তা। রিপোর্ট দিনার সুলতানার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ আনছে সরকার। বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা এ খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দ। নতুন বাজেটে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 8টি নতুন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারী প্রধান পরিবার প্রতি মাসে পাবে 2,500 টাকা করে। এ কর্মসূচিতে সরকারের ব্যয় হবে 12,374 কোটি টাকা। অন্যদিকে কৃষক কার্ডের জন্য বরাদ্দ 1,063 কোটি টাকা এবং ইমাম পুরোহিতদের সম্মানী কর্মসূচির জন্য রাখা হয়েছে 1,082 কোটি টাকা। সামাজিক সুরক্ষায় এই বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড যেটা খুব সাড়া জাগিয়েছে, বা আরো কিছু সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম যেগুলো আগে ছিল, ওভারঅল এখানে অ্যালোকেশন বাড়ানো হয়েছে। এখন এটাকে যদি বাস্তবায়ন করতে পারে, এটার একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, রুরাল ইকোনমি, চাহিদা কিছুটা হলেও বৃদ্ধি, সেই জায়গাটায় বিশেষ করে ফুড ডিমান্ড বৃদ্ধি, সেই জায়গাটায় একটা ভালো জায়গায় আনতে পারে। নতুন কর্মসূচির পাশাপাশি বাড়ছে বিদ্যমান ভাতাও।
একই সঙ্গে উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রকৃত উপকারভোগীর হাতে সহায়তা পৌঁছানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটা আমি বলবো যে একটা দুর্বলতার দিক হচ্ছে সেখানে শহরের যারা দরিদ্র রয়েছেন, বস্তিবাসী রয়েছেন, তাদেরকে কেন্দ্র করে কর্মসূচির সংখ্যা কম। সুতরাং ওই জায়গাটাতে আমার মনে হয় যে অধিক গুরুত্ব দেওয়াটা জরুরি। অনেক প্রোগ্রাম আছে যেগুলোকে হয়তো কনসলিডেট করা যায়, অনেক প্রোগ্রামকে কমিয়ে আনা যায়, অর্থাৎ এর ভিতরেই যাতে এই ফ্যামিলি কার্ডের মতো যে সমস্ত উদ্যোগ আছে সেগুলো যাতে সরকারের উপর ব্যয়ের চাপটা কম থাকে। সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণের দরকার আছে জানিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এই অর্থটা কিভাবে আসবে এটার কিন্তু সঠিক একটা হিসাবের দরকার আছে এবং সেটাকে মাথায় রেখেই কাজটা করা দরকার। সরকার যাতে নিজস্ব রেভিনিউ আছে সেই রেভিনিউ দিয়ে যাতে এটাকে ম্যানেজ করা যায়, কোনোভাবেই ঋণ করে যাতে এই ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন না করা হয়। সরকার বলছে, দারিদ্র্য কমানো এবং প্রান্তিক মানুষের সুরক্ষা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দিনার সুলতানা, বিটিভি নিউজ। শিশু রামসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়কে বর্তমান সরকারের ন্যায় বিচার ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী সকলেই। দ্রুত সময়ের মধ্যে আদালতে দেয়া দেশের ইতিহাসের বিরল এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা। এ সকল মানুষেরা বলছেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কেবল বিচার কাজের গতিকেই বাড়ায়নি, পাশাপাশি সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেবার স্পষ্ট বার্তা এটি। রিপোর্ট আরিফিন মাসুদের। সূচনা লগ্ন থেকেই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা। এরই অংশ হিসেবে সম্প্রতি বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ সহ বিশ্ববাসীও দেখল তার বাস্তব রূপ। রামিসার নৃশংস হত্যাকাণ্ডের মামলায় বিচারিক ৬ কার্যদিবসের এই রায় বাংলাদেশের ইতিহাসে বিরল। মামলাটির রায় সাধারণ মানুষের মাঝে একদিকে যেমন এনেছে স্বস্তি, অন্যদিকে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের প্রতি বাড়িয়েছে আস্থা। রায় দেখে আমি অনেক খুশি, কিন্তু কার্যকর যেদিন হবে ওই দিন বোঝা যাবে যে সরকার কতটুকু দ্রুত আগায় গেছে। বিচার খুব কঠিন বিচার হওয়া দরকার। এরকম যত অপরাধী আছে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় এরকম ২-৪-১০টা এরকম ফাঁসি কার্যকর করুক, সব জায়গায় মানে ন্যায় বিচার করুক। এর পাশাপাশি পূর্বের ঝুলে থাকা এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির কাজ এগিয়ে নিতেও সরকারের প্রতি বেড়েছে মানুষের প্রত্যাশা। যেভাবে রামিসার মামলার দ্রুত যে রায়টা হয়েছে, এটা আরও যে সব রায়গুলি পেন্ডিং অবস্থায় আছে, এটা যদি দ্রুত সরকার কার্যকর করে তাহলে সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটা আরও বেড়ে যাবে। আইনজীবীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার রায় সরকারের অঙ্গীকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথকে কেবল এগিয়ে নেবে না, বরং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধেও দেবে শক্ত বার্তা। সমাজে এই ধরনের ঘৃণিত অপরাধগুলি যাতে বন্ধ হয়, অথবা যারা এই ধরনের কাজ করে অপরাধীরা সামনে এই ধরনের কাজ করতে ভয় পায়, সেই জন্য আজকের এই মামলার রায়টা একটা মেসেজ হিসাবে কাজ করবে। জনগণের যে চাওয়া, আমাদের বর্তমানে যে সরকার, প্রধানমন্ত্রী, উনি সেটা কমিটমেন্টটা কিন্তু রেখেছে। কোনো কোনো আইনজীবী বললেন, এ রায় বিগত সময়ের বিচারহীনতার সংস্কৃতির দেয়াল ভাঙতেও রাখবে ভূমিকা। যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার যে দেওয়াল, সেটা ভাঙার জন্য অবশ্যই নক করছে এবং আরও এরকম কিছু দৃষ্টান্ত হলে নিঃসন্দেহে বিচারহীনতার দেয়াল ভেঙে যাবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বললেন, এ রায় কেবল বিচার কাজের গতিকেই বাড়ায়নি, পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বহন করছে গুরুত্বপূর্ণ বার্তা। রামিসা হত্যা মামলার এই রায় সমাজের কাছে সুস্পষ্ট একটি বার্তা দিচ্ছে, সেটা হলো যে বর্তমান সরকার তার যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অঙ্গীকারবদ্ধ, সেই অঙ্গীকার বাস্তবায়নের নিরিখে অন্ততপক্ষে এই মামলায় যে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে সাপোর্টটা দেয়া দরকার সরকারের পক্ষ থেকে, তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। এই ধরনের অপরাধ যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বার্তাটাই কিন্তু এই রায়ের মাধ্যমে
আপাতত আমাদের জাতি পেয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, এ রায়ে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা নজির হয়ে থাকবে সরকার, রাষ্ট্র ও সমাজের কাছে। জনপ্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার ও দেশে আইনের শাসনের প্রতিষ্ঠায় যে কোনো অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ়। সাধারণ মানুষসহ আইনজ্ঞরা মনে করছেন, সম্প্রতি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের দেয়া রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় তারই একটি স্পষ্ট বার্তা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ। 25 আগস্ট সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের 2 সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করেন হাইকোর্ট। একই সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দেন। চলতি বছরের 21 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এই বিষয়ে অধিকতর যাচাই বাছাই করার লক্ষ্যে রায়টির বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়েছেন তাঁরা। মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আয়তনে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল কনসালটেন্ট ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন। চিফ হুইপ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে সংসদ সদস্যদের সহযোগিতা করার মধ্য দিয়ে প্রত্যেককে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।